প্রিয় মালতী, স্বার্থপর এই শহরে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ভালোবাসা এবং স্বামীর মৃত্যুর পর এক গর্ভবতী বিধবা মহিলার সামাজিক ট্র্যাজেডি নিয়ে নির্মিত এই সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে চরকি ওটিটি প্ল্যাটফর্মে। ইট পাথরের এই শহরের অবকাঠামোগুলো একজন মানুষের জীবনকে কতটা দুর্বিষহ করে দিতে পারে সেটি যেন ফুটে উঠেছে এই সিনেমাতে। চলুন দেখে নেওয়া যাক সিনেমাটির কাহিনী সংক্ষেপ। পলাশ এবং মালতী ভালোবেসে বিয়ে করা দুইজন দিন কাটাচ্ছিল তাদের স্বপ্নের সংসারে। আর মাত্র 2 মাস পরে মালতীর কোল আলো করে আসার কথা তাদের প্রথম সন্তানের। প্রেগনেন্ট অবস্থায় তারা তাদের বিবাহবার্ষিকী উদযাপন করে নৌকায় চড়ে। মালতী তার স্বামীর জন্য বানিয়ে আনে একটা রুমাল, যেখানে সেলাই করে লেখা ছিল তাদের নামের অদ্যাক্ষর P+M। নৌকায় কেক কেটে ঘোরাঘুরি করে এবং স্থানীয় হাট থেকে এটা সেটা শপিং করে তারা পার করে মধ্যবিত্তের ভালোবাসায় মোড়ানো একটা দিন। সন্ধ্যায় মন্দিরে তাদের নিজ ধর্মমতে পূজা দিয়ে বাড়ি ফিরে আসে তারা। পলাশের বাবা অবনী সাংসারিক টানাপোড়েনে হয়ে গেছেন কাঠখোট্টা। পুত্রের পয়সা দিয়ে ব্যবসা করার তালে থাকেন তিনি সবসময়। এই তো সেদিন ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকবে শুনে পলাশের কাছে 50,000 টাকা চান চাল মজুত করে সামনে দাম বাড়ার অপেক্ষা করে বেশি লাভ করার আশায়। তবে পলাশের হাতে ওই মুহূর্তে বাবাকে দেওয়ার মতো এত টাকা ছিল না। মালতী অবশ্য একটা নির্দিষ্ট কারণে পলাশের মা বাবাকে তেমন একটা পছন্দ করে না। মালতী ছিল এতিম একজন মেয়ে। তার মামা স্থানীয় এক মার্কেটের স্যানিটারি দোকানের ম্যানেজার। পলাশও কাজ করে সেই দোকানের সেলসম্যান হিসাবে। সেখান থেকেই পলাশের সঙ্গে মালতীর পরিচয়। পলাশের পিতা মাতা মনে করে পলাশের অনেক ভালো বিয়ে হতে পারত। মালতীর মামা তার এতিম ভাগ্নিকে পলাশের কাছে গচিয়ে দায় সেরেছে। পলাশ অবশ্য এসবে গা করে না। সে মালতীকে প্রচণ্ড ভালোবাসে। রাজধানীর এক ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট্ট একটা বাড়িতে ভাড়া থাকত তারা। তাদের বাথরুমের দরজাটা অনেক দিন ধরে নষ্ট, কিন্তু বাড়িওয়ালা কাশেম সাহেবের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি নেশা এবং তাস খেলা নিয়েই বেশিরভাগ সময় মত্ত থাকেন। পলাশের মতো ভাড়াটিয়ার জন্য সময় দেওয়ার ফুরসত মেলে না তার। রাতের বেলা বিবাহবার্ষিকী উপলক্ষে নিজের স্ত্রীকে শাড়ি, বার্মিজ আচার এবং নিজের অনাগত সন্তানের জন্য একজোড়া চুড়ি উপহার দেয় পলাশ। কে জানতো এটাই তাদের জীবনের শেষ কাছে আসা। সকালে মালতী পলাশের কাছ থেকে নতুন নোট চেয়ে নেয়। মালতীর একটা মাটির ব্যাংক আছে, সেখানে টাকা জমায় সে। পলাশ মালতীর হাতে সেলাই করা সেই রুমালটা নিয়ে কাজে বের হয়ে যায়। সাইকেল চালিয়ে দোকানে যাবার সময় এক প্যাকেট মিষ্টি কিনে যায় সে। উদ্দেশ্য দোকানের সবাইকে তার বিবাহবার্ষিকী উপলক্ষে মিষ্টিমুখ করানো। মালতীর মামাও এই উপলক্ষে দুপুরে সবাইকে কাচ্চি বিরিয়ানি খাওয়ানোর ঘোষণা দেয়। সেই দুপুরে মালতী তখন সবেমাত্র গোসল সেরে বের হয়েছিল। হোয়াটসঅ্যাপে কয়েকবার নিজের স্বামীকে ফোন করে সে, তবে ফোন যাচ্ছিল না। হঠাৎ তার চোখ আটকে যায় তাদের ছোট্ট সিআরটি মনিটরের টিভির ব্রেকিং নিউজে। তার স্বামী যেই মার্কেটে কাজ করে সেখানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মালতী এক অজানা আতঙ্কে বারবার ফোন দিয়ে যায় পলাশকে, কিন্তু কোনোবারই কল যায় না। পলাশের সবচেয়ে কাছের বন্ধুর নাম ছিল রাজ্জাক। সে এই আগুন লাগার ঘটনা জানতে পেরে তাদের আরেক বন্ধু সুধীরকে নিয়ে মালতীর বাসায় চলে যায়। মালতী তখন ছাদে যেয়ে দেখছিল পুড়তে থাকা ভবনের সব গিলে খাওয়া ধোয়ার কুণ্ডুলি। ততক্ষণে পলাশের আত্মীয় স্বজনও জেনে যায় আগুন লাগার ঘটনা। পলাশের বন্ধুরা মালতীকে বাড়িতে রেখেই ঘটনাস্থলে যেতে চাইছিল, কিন্তু মালতী অনেকটা জোর করেই সুধীরের সঙ্গে রিকশায় করে আগুন লাগার স্থলে যেতে থাকে। সবার উদ্দেশ্য একটাই, পলাশকে সেখান থেকে বের করা। যে মার্কেটে আগুন লেগেছে তার চারপাশে মানুষের ঢল লেগেছে। কেউ ফায়ার সার্ভিসকে সাহায্য করছে, কেউ বা আগুনের ঘটনা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করছে। ফলে রাস্তায় লেগে গেছে ভয়াবহ যানজট। এ অবস্থায় মালতী রিকশা থেকে নেমে হাঁটা শুরু করে। রাজ্জাক এবং সুধীর দুজনে পুলিশকে ফাঁকি দিয়ে আগুন লাগা মার্কেটের ভেতরে ঢুকে যায়। ফায়ার সার্ভিসের লোকেরা একের পর এক দগ্ধ লাশ নামাচ্ছে। আগুনে পোড়া শরীরগুলো দেখে আঁতকে ওঠে রাজ্জাক। পলাশ যে স্যানিটারি দোকানে কাজ করত সেখানে তারা পলাশকে খুঁজে পায়। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে তার। চামড়া পুড়ে গলে এমনভাবে লেগে গেছে যেন হাত দিলেই চামড়া উঠে আসতে চায়। ঠোঁট, নাক, চুল কোনো কিছুই আলাদা করার কোনো অস্তিত্ব নেই। তবে পলাশ তখনও বেঁচে ছিল। আগুনে পুড়ে মুখ বন্ধ হয়ে যাওয়ায় শরীরের ভেতর থেকে যন্ত্রণার গোঙানির চাপা শব্দ বের হচ্ছিল শুধু। তারা স্ট্রেচারে করে পলাশের দগ্ধ শরীরটাকে নিচে নামায়। কোনো অ্যাম্বুলেন্স খালি না থাকায় একটা লেগুনা ভাড়া করে পলাশকে হাসপাতালে নেয়ার চেষ্টা করে ওরা।
এদিকে বাইরে দাঁড়িয়ে মালতীর শরীর আরও খারাপ হচ্ছিল। এর ভেতরে সে যখন লেগুনাতে পলাশের ভয়ঙ্করভাবে পুড়ে যাওয়া শরীর দেখে তখন সে চিৎকার করে কেঁদে ওঠে। এই বীভৎস দৃশ্য দেখে হরহর করে বমি করতে থাকে মালতী। এদিকে আগুন লাগার ঘটনার কারণে আশেপাশের অনেকগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের লেগুনাটা এক চুল করে এগুতে থাকে, কিন্তু প্রচণ্ড ট্রাফিক জ্যামের কারণে হাসপাতালে যেতে পারছিল না তারা আশেপাশের গাড়িগুলো সরানোর চেষ্টা করছিল। আর মালতী সুযোগ পেলেই বাতাস করে পলাশের দগ্ধ শরীরটাকে একটু শান্তি দেওয়ার প্রয়াস চালাচ্ছিল। এরই মধ্যে মালতীর চোখের সামনেই যন্ত্রণার সাগরে বিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে তার প্রিয়তম স্বামী পলাশ। চিৎকার করে কাঁদতে থাকে মালতী। কষ্টের সঙ্গে এই শহরের সিস্টেমের প্রতি ক্রোধ একসঙ্গে মিলে এক অদ্ভুত দ্রোহ তৈরি করে তার মনের ভেতর। পলাশ মারা যাবার পর কয়েক ঘন্টা পার হয়ে গেলেও জ্যাম কমার কোনো লক্ষণ দেখা যায় না। এর মধ্যে পলাশের মৃত শরীর দিয়ে গন্ধ বের হওয়া শুরু করেছে। আগরবাতি জ্বালিয়েও সেই গন্ধ ঢাকা যাচ্ছিল না। ফলে লেগুনার ড্রাইভার সহ আশেপাশের মানুষেরা লাশ দ্রুত সরিয়ে নিয়ে যেতে বলে। তারা লেগুনাটাকে ঘুরিয়ে চলে যায় পলাশের গ্রামের বাড়িতে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মালতীর মনে পড়ে তাদের বিয়ের মুহূর্তগুলোর কথা, প্রথম সিঁদুর পরিয়ে দেওয়ার কথা। আর আজ পলাশের শরীর দাহ করার সময় তার কপাল থেকে তুলে দেওয়া হয় সিঁদুরের শেষ ছটা, খুলে নেওয়া হয় তার হাতের শাখা। গতকালও সে ছিল কারো প্রেমিকা, কারো জয়িতা, আর আজ তার পরিচয় একটাই, সে একজন বিধবা। তার স্বপ্নগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক লহমায়। আস্তে আস্তে বিধবার রীতিগুলো রপ্ত করতে থাকে মালতী। বিধবাদের মতো খাবার দাবার খাওয়া, শাড়ি পরা সবকিছুই মালতীর উপর যেন চাপিয়ে দেওয়া হয়। পলাশের মা সবকিছুর জন্য অবশ্য মালতীকে দোষ দিতে ছাড়ে না, কারণ ওই দোকানের চাকরিটা পলাশ পেয়েছিল মালতীর মামার সৌজন্যেই। সেখান থেকেই পলাশ বিয়ে করেছিল মালতীকে। মালতীর মামার সঙ্গে পলাশের কখনো যোগাযোগ না হলে সেখানে পলাশ চাকরিও করতো না, আর আজ পুরেও মরতো না। পলাশের বাবা মালতীর কাছে খোঁজ করে পলাশের সেভিংস সম্পর্কে। ব্যাংকে কত টাকা রেখে গেছে সব খোঁজ নেয় সে। আপাতত পলাশের শ্রাদ্ধ করার খরচ হিসাবে মালতীর কাছে 30,000 টাকা চায়। মালতী যদিও অনুনয় করে বলে তার অনাগত সন্তানের ডেলিভারি করার সময় তো অনেক খরচ হতে পারে, আপাতত এই ব্যাপারটা মাফ করা যায় কিনা। তবে পলাশের বাবা টাকা নেয়ার ব্যাপারে মোটামুটি ভালোই নাছোড়বান্দা। মালতী শ্রাদ্ধ শেষে লঞ্চে করে ঢাকায় ফেরে। এই লঞ্চেই সে প্রথমবার তার স্বামীর সঙ্গে বিয়ের পর শ্বশুরবাড়ি বরিশালে এসেছিল। সেদিন পলাশ ওর পাশে ছিল, আর এখন সে নিঃসঙ্গ, একা। বাড়িতে ফিরেও স্মৃতিকাতর হয়ে পড়ে সে। ঘরের প্রতিটি কোণায় পলাশের স্মৃতি। পলাশের ঘামে ভেজা শার্টগুলো জড়িয়ে ধরে কাঁদতে থাকে মালতী। রাতে ফাঁকা বিছানায় হাতড়ে বেড়ায় চেনা স্পর্শের খোঁজে। এভাবেই কেটে যায় পলাশকে ছাড়া নিজের বাসায় মালতীর প্রথম রাত। সেদিন দুর্ঘটনায় মালতীর মামাও খুব বাজেভাবে পুড়ে গেছেন। বার্ন ইউনিটের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে সে। এত বড় অগ্নি দুর্ঘটনায় নড়েচড়ে বসে সরকার। ইনভেস্টিগেশন শেষে দেখা যায় ভবনটি বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। মার্কেট মালিক সমিতির মাধ্যমে সরকার প্রত্যেক নিহতের পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়। এই খবর শুনে পলাশের বাবা খুশি হয়ে ওঠে। টাকাটা ওঠাতে মালতীকে সাহায্য করার জন্য রাজ্জাক তাদের বাড়িতে আসে। সে সময় বাড়িওয়ালা গত মাসের ভাড়া না দেওয়ার কারণে মালতীকে কিছু কথা শুনিয়ে দেয় এবং আগামী মাস থেকে ভাড়া 2000 টাকা বাড়িয়ে দেয়। এটা নিয়ে রাজ্জাকের সাথেও তার একটু কথা কাটাকাটি হয়। পরদিন রাজ্জাক মালতীকে নিয়ে যায় মার্কেট মালিক সমিতির অফিসে। সেখানে যে এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হয় তারা। সরকারি লিস্ট অনুযায়ী ওই অগ্নিকাণ্ডের ঘটনায় 35 জন পুড়ে মারা গেছে। তবে এর মধ্যে পলাশের নাম নেই, কারণ ফায়ার সার্ভিসের লোকেরা যাদের লাশ পেয়েছে শুধু তাদেরই নাম সরকারি লিস্টে দিয়েছে। আর পলাশের শরীর তো রাজ্জাকরা বের করে হাসপাতালে নেয়ার পথেই মারা গেছে, তাই তার রেকর্ড সরকারি খাতায় নেই। তখন মালিক সমিতির সেক্রেটারি পলাশ যে আগুনে পুড়েই মারা গেছে সেটা প্রমাণ করার জন্য পলাশের ডেথ সার্টিফিকেট এবং পোস্টমর্টেম রিপোর্ট দেখতে চায়, কিন্তু মালতীদের কাছে সেটাও তো নেই। সেদিন যানজটের কারণে তারা হাসপাতালে লাশ নিয়ে যেতে পারেনি। আর স্বল্প শিক্ষিত মালতীরা পলাশ মারা যাবার পর তার পোস্টমর্টেম করানোর গুরুত্ব সম্পর্কেও কিছু অনুধাবন করতে পারেনি। পলাশের মারা যাওয়াটাই তখন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এরপরে টাকা পাওয়া যাবে, সরকার সাহায্য করবে, এ সমস্ত ব্যাপারগুলো তাদের কারো মাথায় আসেনি। আর এখন তো পলাশের শরীর অলরেডি দাহ করা হয়ে গেছে। আর মার্কেট মালিক সমিতিও এই ডকুমেন্ট ছাড়া নিহতদের লিস্টে নাম তুলবে না। তবে রাজ্জাক তাদের সঙ্গে আর্গুমেন্ট করলে তখন সেক্রেটারি সাহেব বলেন, পলাশ যে এই মার্কেটের দোকানে কাজ করত সেটার কোনো লিখিত ডকুমেন্ট লাগবে।
মালতী পাল্টা প্রশ্ন করে মালিক সমিতির কাছে যে এই ডকুমেন্টসগুলো তো তাদের কাছেই থাকা উচিত। তাদের এখানে কে কে কাজ করত, কে কে আগুনে পুড়ে মারা গেছে, এই ব্যাপারে তাদের কেন কোনো মাথা ব্যথা নেই? নিহতের পরিবারকে এরকম মানসিক অবস্থার মধ্য দিয়ে কেন এত দৌড়ঝাঁপ করতে হবে? যাই হোক, পরদিন দোকানের মালিকের বাসায় যায় রাজ্জাক। তবে সেখানে গিয়ে তারা জানতে পারে আগুনে দগ্ধ হয়ে দোকানের মালিকও মারা গেছেন সেখানে। কাজেই পলাশ যে সেখানে কাজ করত সেই ডকুমেন্টস পাওয়া আরও দুরূহ হয়ে পড়ে। এসব কিছুর মধ্যে সরকারের দেয়া টাকার খোঁজ নেয়ার জন্য পলাশের বাবা ঢাকায় চলে আসে। তবে সবকিছু জানার পর সে রাগারাগি করতে থাকে। কেন ওই দিন তারা লাশ হাসপাতালে না নিয়ে গ্রামে নিয়ে এলো? পলাশের মৃত্যু মালতীকে যেভাবে স্পর্শ করেছে, পলাশের বাবাকে ততটা স্পর্শ করেনি। সে স্বাভাবিকভাবেই তার দৈনন্দিন কাজ করতে থাকে, খাওয়া দাওয়া করে মনের সুখে টিভি দেখতে থাকে সে। মালতী যে একটা প্রেগন্যান্ট মহিলা সেদিকে তার কোনো খেয়াল থাকে না। এমনকি তাদের বাথরুমের দরজাটা যে নষ্ট এবং সেটা লাগতে চায় না, এটা জেনেও বাথরুমের সামনে পলাশের বাবা অনড় বসে থাকে। পরদিন পলাশের বাবা রাজ্জাকের কাছে যায়। পরোক্ষভাবে রাজ্জাকের ভুলের কারণেই যে তারা এখন সরকারি সাহায্য পাচ্ছে না সে ব্যাপারটা বলে দেয় সে। রাজ্জাক বুঝতে পারে তার ঘাড়েই সব দোষ এসে পড়েছে। সে মালতীকে নিয়ে দোকানের মালিকের স্ত্রীর সঙ্গে দেখা করে এবং তাকে অনুরোধ করে মালিক সমিতির সেক্রেটারিকে ফোন করে বলতে যে পলাশ তাদের দোকানেই কাজ করত। তবে সেই ফোন কলেও কোনো কাজ হয় না, তাদের দরকার ডকুমেন্ট। এদিকে মালতীর সেই বাড়িওয়ালা কাশেম সাহেব রাজ্জাকের স্কুলের প্রিন্সিপালকে কমপ্লেন করে যে রাজ্জাক সময় অসময়ে তার বন্ধুর স্ত্রীর বাসায় আসে। ব্যাপারটা প্রিন্সিপাল ভালোভাবে নেয় না এবং রাজ্জাককে মালতীর সঙ্গে কম মেশার আদেশ দেয়। প্রিন্সিপালের ভাগ্নের সঙ্গে রাজ্জাকের বিয়ের কথা চলছিল, তাই রাজ্জাককে যাতে বদনামের ভাগিদার না হতে হয় সেদিকে দৃষ্টি রাখতে বলে সে। রাজ্জাক আর পলাশের গ্রামের বাড়ি একই জায়গায় ছিল। পলাশের বাবা গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলতে থাকে যে রাজ্জাকের ভুলের কারণে তারা সরকারি প্রণোদনার টাকা পাচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে রাজ্জাকের বাবাও খুব বিব্রত বোধ করে এবং সে রাজ্জাককে ফোন করে দ্রুত একটা ব্যবস্থা নিতে বলে। এসব কিছুর মধ্যে নতুন আরেকটা ঝামেলা উড়ে এসে জুড়ে বসে মালতীর কাঁধে। মালতী যখন পরদিন মালিক সমিতির সেক্রেটারির সঙ্গে দেখা করতে যায় তখন এক অচেনা লোক তার সঙ্গে দেখা করে। লোকটার নাম কিতাব। সে একজন সোনার দোকানদার এবং সুদে মানুষকে টাকা ধার দিয়ে থাকে। কিতাব সাহেব মালতীকে জানায় পলাশ তার কাছ থেকে দলিল করে ৫ লক্ষ টাকা ধার নিয়েছিল। সেখান থেকে ২ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে, বাকি আছে ৩ লাখ টাকা। মালতী সেই দলিল দেখে যেন আকাশ থেকে পড়ে, কারণ পলাশ যে কখনো সুদে এত টাকা ধার নিয়েছিল সে ব্যাপারে মালতীর কোনো ধারণাই ছিল না। সে লোকটাকে এড়িয়ে কোনো রকমে সেখান থেকে বের হয়ে যায়। তবে লোকটা মালতীর পিছু নিয়ে দেখে রাখে তার বর্তমান ঠিকানা। মালতী বুঝতে পারে লোকটা এত সহজে হাল ছেড়ে দেবে না। সে রাজ্জাকের কাছে যায় পরামর্শ করতে। একজন ৮ মাসের প্রেগন্যান্ট মহিলা রাস্তা দিয়ে হাঁটছে আর মনে হচ্ছে যেন হাজারো উৎসুক চোখ তার দিকে নজর দিয়ে রেখেছে। মালতীর হঠাৎ মনে হয় পলাশ হয়তো এই টাকা তার বাবার চাপে পড়ে ধার নিয়েছিল। তখন সে পলাশের বাবা অর্থাৎ তার শ্বশুরকে ফোন করে উচ্চ স্বরে কথা বলতে থাকে, কিন্তু পলাশের বাবাও সম্পূর্ণ অস্বীকার করে এবং জানায় পলাশ তাকে কখনোই এত টাকা দেয়নি। সেই সাথে এভাবে বাজে ভাষায় কথা বলার জন্য মালতীকে সতর্ক করে দেয় সে। উত্তেজিত হয়ে মালতী অসুস্থ হয়ে পড়ে। রাজ্জাক তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে মালতীর শরীরে হিমোগ্লোবিনের স্বল্পতা দেখতে পায়, ফলে মালতীর জীবনে আসে আরও কিছু ওষুধের ফর্দ। রাজ্জাক পরদিন কিতাবের সঙ্গে দেখা করতে যায়। আসলে এখানে রাজ্জাকের একটা গোপন সত্য লুকিয়েছিল। লোনটা কাগজে কলমে পলাশের নামে থাকলেও আসলে ৫ লক্ষ টাকা নিয়েছিল রাজ্জাক নিজে। সে মার্কেটে একটা বইয়ের দোকান দিয়েছিল, সেই বাবদ তার হঠাৎ অনেকগুলো টাকার প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু স্কুলে সে ইসলাম ধর্ম পড়াতো, আর ইসলাম ধর্মে সুদ ছিল হারাম, তাই সমাজের লোকলজ্জার ভয়ে সুদের টাকা ধার নিতে পারছিল না সে। সেজন্যই পলাশের মাধ্যমে সে টাকাগুলোর ধার নিয়েছিল কিতাবের কাছ থেকে। এখন বাকি টাকা কিস্তিতে ফেরত দিতে চায় রাজ্জাক। তবে কিতাব এখন নাছোড়বান্দা। তার চুক্তি ছিল পলাশের সাথে, আর পলাশ এখন মৃত, কাজেই এখন তার টাকাটা একসাথে পুরোটাই ফেরত লাগবে। মালতী সব জানার পরে মনের ভেতরে ভীষণ কষ্ট পায়। রাজ্জাক এত বড় একটা সত্য গোপন করে এসেছে এতদিন ধরে। যেদিন প্রথম মালতী কিতাবের কথা বলেছিল সেদিনই রাজ্জাক সত্যটা বলতে পারত। তবে রাজ্জাক বলে কিতাব সাহেব তাদেরকে সরকারি প্রণোদনার টাকা পেতে সাহায্য করবে। তার বিভিন্ন জায়গাতে লোক আছে যারা জাল ডেথ সার্টিফিকেট বানিয়ে দিতে পারবে। তবে সেজন্য লোনের বাকি ৩ লক্ষ টাকার সাথে এক্সট্রা ২ লক্ষ টাকা কমিশন দিতে হবে কিতাবকে। মালতী এটা শুনে আরও রেগে যায়।
একে তো এত অল্প বয়সে তার স্বামীকে হারিয়েছে, আর এখন জাল কাগজ বানিয়ে নাকি প্রমাণ করতে হবে যে পলাশ আগুনে পুড়ে মারা গিয়েছিল। তবে মালতী এই 2 নম্বরই লাইনে যেতে চায় না। সে আইনের মাধ্যমে সরকারি প্রণোদনার টাকা নিতে চায়। সে একজন উকিলের সঙ্গে যোগাযোগ করে, যে উকিলের চেম্বারে তাদের কোর্ট ম্যারেজ হয়েছিল। উকিল তাকে মামলার পুরো প্রসিডিউর সম্পর্কে বোঝায়, কিন্তু সমস্যা হলো এ জাতীয় মামলার সুরাহা হতে অনেক সময় 10-20 বছরও লেগে যায়। এদিকে মালতী যখন অ্যাডভোকেটের সাথে কনসাল্ট করছিল, তখন কিতাব কিন্তু আরেক কাহিনী ঘটিয়ে ফেলে। সে মালতীকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু মালতী কেটে দিচ্ছিল। এরপর কিতাব মালতীর বাড়িতে যায়। সে মালতী বাড়িতে নেই দেখতে পেয়ে প্রত্যেক ভাড়াটিয়ার কাছে মালতীর খোঁজ করতে থাকে। পাওনাদারের এরকম ব্যবহার দেখে বাড়িওয়ালা কাশেম সাহেব মালতীকে ফোন করে যাচ্ছে তাই ভাষায় অপমান করে। মালতী বুঝতে পারে আইনের পথে গিয়ে লাভ নেই। এভাবে প্রতিনিয়ত কিতাব তাকে হেনস্থা করতেই থাকবে তার দেখানো পথে না গেলে। তাই সে কিতাবের প্রস্তাবে রাজি হয়ে যায়। পলাশের জাল ডেথ সার্টিফিকেট বানানোর প্রসিডিউর শুরু করে দেয় কিতাব। তবে মালতী বাড়ি ফিরে দেখতে পায় তার বাড়িওয়ালা কাশেম সাহেব তার ঘরে তালা মেরে রেখেছে। মালতীর দুর্বল মুহূর্তকে কাশেম সাহেব নিজের ক্ষমতা দেখানোর উপযুক্ত মুহূর্ত হিসাবে বেছে নেন। এমনিতে তিনি মালতীকে তেমন একটা পছন্দ করতেন না। তার উপরে পাওনাদার কিতাব এসে সিন ক্রিয়েট করে বাড়িওয়ালার জন্য মালতীকে বাড়ি থেকে বের করে দেওয়া আরও সহজ করে দিয়েছে। কাশেম সাহেব মালতীকে 1 ঘন্টা সময় দেয় সব মালামাল নিয়ে চলে যাওয়ার জন্য। মালতী নতুন সংকটে পড়ে আরও বিচলিত হয়ে যায়। তার জীবন যেন প্রতিনিয়ত তার সামনে নতুন নতুন যুদ্ধ এনে দিচ্ছে। মালতী কাশেম সাহেবের পেছনে সন্তান হওয়া পর্যন্ত তাকে বাড়িতে থাকার অনুনয় করতে গেলে হঠাৎ সিঁড়ি থেকে পা হড়কে পড়ে যায় সে। এই দুর্ঘটনায় প্রচণ্ড আহত হয় মালতী এবং সেখানেই তার ওয়াটার ব্রেক ঘটে। বাড়িওয়ালা কাশেম সাহেব এবং তার স্ত্রী ঘটনা বুঝতে পারা মাত্র মালতীকে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে রাজ্জাকও চলে আসে সেখানে। মালতীর সিজার অপারেশন হয়। তার কোল আলো করে এক কন্যা সন্তান আসে পৃথিবীতে। তবে বাচ্চার ওজন অনেক কম, আর মালতীর প্রচুর ব্লাড গেছে। দ্রুত এ নেগেটিভ রক্ত জোগাড় করা প্রয়োজন। এই সংবাদ জানানোর জন্য রাজ্জাক পলাশকে বাবাকে ফোন করে। তবে মেয়ে হয়েছে জানার পর অবনীবাবুর আগ্রহ আর এই বিষয়ে থাকে না, বরং তিনি খোঁজ নেন ডকুমেন্ট জোগাড় কতদূর কি হলো, টাকাগুলো কবে পাওয়া যাবে এসব ব্যাপারে। বিকালের দিকে মালতী তার মেয়েকে প্রথমবারের মতো নিজের কাছে পায়। এই শহরে আর থাকতে চায় না সে। একটু সুস্থ হলে মালতী তার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাওয়ার স্বপ্নের কথা বলে রাজ্জাককে। এই শহর সত্যকে মিথ্যা বানায়, তারপর ভুল প্রমাণ আর সাক্ষী দিয়ে মিথ্যাকে বানিয়ে ফেলে সত্য। মালতী সরকারের সেই সাহায্য আর চায় না। এসব কথা বলতে বলতে মালতী আবারও অসুস্থ হয়ে পড়ে। সেদিনের মতো রক্ত জোগাড় করে রাজ্জাক। এদিকে হাসপাতালে মালতীকে সময় দেওয়ার কারণে রাজ্জাকের স্কুলের চাকরিতে সমস্যা হচ্ছিল। তাকে আপাতত ছুটি নিতে বলা হয়। ইসলাম শিক্ষা বিষয়ে নতুন একজন শিক্ষক নেওয়া হয়েছে, তাই তাকে সামনে অন্য কোনো বিষয়ে শিক্ষক লাগলে ডেকে নেওয়া হবে বলে জানায় স্কুলের প্রিন্সিপাল। এই সব কিছুর মধ্যে হাসপাতালে ফোন পেয়ে রাজ্জাক দৌড়ে যায়। মালতীর নাকি সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, অর্থাৎ তার হার্টবিট করা বন্ধ করে দিয়েছে। এই মুহূর্তে জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে ভর্তি করতে হবে। আপাতত সেই হাসপাতালের সব আইসিইউর বেড বুকড হয়ে আছে। ডাক্তার রাজ্জাককে পরামর্শ দেয় যত দ্রুত সম্ভব অন্য হাসপাতালের আইসিইউতে মালতীকে ভর্তি করাতে হবে। রাজ্জাকের বন্ধু সুধীর আরেকটি মেডিকেলে এক দালালকে ঘুষ দিয়ে আইসিইউ ম্যানেজ করে। রাজ্জাক মালতীকে অ্যাম্বুলেন্সে নিয়ে রওনা করে সেই উদ্দেশ্যে, কিন্তু বাদ সাধে আবারও সেই ট্রাফিক জ্যাম। ঘন্টার পর ঘন্টা লেগে যায় পুরান ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে শ্যামলীতে আসতে। জ্যামে বসে স্থবির রাস্তায় পাগলের মতো গাড়ি সরিয়ে অ্যাম্বুলেন্সের জন্য জায়গা করতে থাকে রাজ্জাক। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এদেশের ভুক্তভোগীরা জানে না তারা কাদের জন্য এত সাফার করছে। কোনো ভিআইপি মুভমেন্ট নাকি রাস্তায় চলছে কোনো আন্দোলন বা বিক্ষোভ, তারা কিছুই জানতে পারে না। মাঝখান দিয়ে জীবন থেকে চলে যায় কয়েকটি মূল্যবান ঘন্টা। তবে মালতীর জীবনে ওই কয়েক ঘন্টার সময়ও ছিল না। তার স্বামীর মতোই জ্যামের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তরপাতে তরপাতে ইহলোক ত্যাগ করে মালতী। জ্যাম যখন ছুটে যায় তখন রাজ্জাক লক্ষ্য করে মালতীর হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। মালতীকে নিয়ে পৌঁছানোর কথা ছিল তাদের আইসিইউতে, কিন্তু ভাগ্যের ফেরে মালতীকে জায়গা দেওয়া হয় হাসপাতালের মর্গে। রাজ্জাক ফিরে যায় মালতীর সদ্যজাত কন্যা শিশুর কাছে। যেদিন মালতীর শরীরকে চিতায় তোলা হয় সৎকার করার জন্য, সেদিন কিতাব সাহেব অবশ্য ফোন দিয়েছিল রাজ্জাককে এটা জানাতে যে সব কাগজপত্র রেডি হয়ে গেছে। তবে মালতী যখন নেই, রাজ্জাকের আর সেই সরকারি প্রণোদনা পাবার কোনো আগ্রহ ছিল না। সে তার বইয়ের দোকান বিক্রি করে চলে যায় ঢাকা থেকে অনেক দূরের একটা গ্রামে, যেখানে কোনো যান্ত্রিকতা থাকবে না মুহূর্তের ভেতরে জীবন বিপন্ন হবার কোনো উপাদান, যেখানে বাতাসে মানুষের লোভ থাকবে না, কৃত্রিমতা থাকবে না।
মালতীর ছোট্ট মেয়েটি প্রতিদিন প্রকৃতির কাছ থেকে নতুন কিছু শিখতে থাকে, আর রাজ্জাক মেয়েটির কাছ থেকে শিখে জীবন দর্শন, কিভাবে ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে একজন প্রকৃত মানুষ হয়ে যাওয়া যায় সেই জীবন দর্শন। আর হ্যাঁ, তার বন্ধু পলাশের সেই ছোট্ট এতিম মেয়েটির নাম রাখে সে মালতী, ছোট্ট মালতী, তার প্রিয় মালতীর নামে। পলাশ এবং মালতীর এই মৃত্যুর জন্য আপনি কাকে দায়ী করবেন? বিল্ডিং কোড না মেনে এই শহরে যত্রতত্র গড়ে উঠছে দালান, প্রতিনিয়ত ট্রাফিক জ্যাম নষ্ট করে দিচ্ছে আমাদের অসংখ্য মূল্যবান কর্মঘণ্টা। এই শহরে সত্যিকে সত্য প্রমাণ করতেও মিথ্যের আশ্রয় নিতে হয়, ন্যায্য অধিকার পেতেও করতে হয় অন্যায্য কাজ। আসলে এই শহর রংধনুর রঙের মতো রঙিন দেখালেও তার ভেতরটা তেমন নয়। ভেতরটা আসলে কালো মেঘের ঢাকা অন্ধকার। আর এই শহরের মানুষের মনের অন্ধকারে শহরটি হয়ে উঠেছে আরও অন্ধকারাচ্ছন্ন। এক কথায় আমরা সব কিছুকে সিস্টেমের দোষ বলে সিস্টেমের ঘাড়ে চাপিয়ে দিই, কিন্তু সিস্টেম তৈরি করে কে? সিস্টেম তো আমরাই তৈরি করি, এবং বেশিরভাগ ক্ষেত্রে সিস্টেম চেঞ্জ করার কথা বলে সিস্টেমের ভেতরে গিয়ে নিজেই সিস্টেমের একটা পার্ট হয়ে যাই আমরা। তারপরও আশায় বাঁচে মানুষ। আমরা সবাই আশা করি কোনো একদিন কোনো এক মানুষ আসবে এক আলোকবর্তিকা হাতে নিয়ে, যে এই শহরের অন্ধকারগুলোকে আলোয় রূপান্তর করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। প্রিয় মালতী সিনেমার এই এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়।